গুড ইভিনিং। কথা শুনতে পাচ্ছ? স্যার। আচ্ছা, পরিবেশ নীতিবিদ্যার যেটা পাঠানো হয়েছিল লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরিবেশ নীতিবিদ্যা কি প্রশ্নগুলো আলোচনা করে দিতে হবে না কি কোনো সমস্যার কথা বলবে বলো? একটু আলোচনা করে দেন, ভালো হয়। আচ্ছা, দেখো এখানে শুধুমাত্র চারটা টপিককে একটু বুঝতে হবে। এই চারটা টপিকে একটু বোঝার মতো টপিক রয়েছে, বাকিগুলো কিন্তু বোঝার মতো টপিক নয়। তাহলে দেখো, যদি প্রথম প্রশ্নটা কি দেওয়া রয়েছে, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা কে, তাই তো? পেয়েছো? হ্যাঁ স্যার। তাহলে প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা হচ্ছে পিটার সিঙ্গার। এই প্রশ্নটা তো বোঝার মতো কিছু নেই, আছে কি? হ্যাঁ স্যার, এগুলো 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে, এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের লেখক কে? তাহলে এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থের লেখক হচ্ছেন রলস্টন, হলো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে? এটা একটু বুঝতে হবে। তাহলে দেখো, আচ্ছা, নীতিবিদ্যা কাকে বলে? নীতিবিদ্যা কাকে বলে? দেখো, নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স, তাই তো? নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। তাহলে নীতিবিদ্যা কাকে বলে? তাহলে নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণের উচিত, অনুচিত, ন্যায়, অন্যায়, ভালো, মন্দ। তাহলে দেখো, দর্শনের যে শাখায় মানুষের আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় কি, নীতিবিদ্যা। এবার এই নীতিবিদ্যায় কার আলোচনা হচ্ছে? মানুষের আচরণের। তাহলে মানুষের আচরণের আলোচনা কোথায় হয়? মানুষের আচরণের আলোচনা হয় নীতিবিদ্যায়। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা। এবার দেখো, তাহলে নীতিবিদ্যায় কার আলোচনা হচ্ছে? নীতিবিদ্যায় মানুষের আচরণের আলোচনা হচ্ছে। তাহলে মানুষের আচরণ বাদ দিয়েও যখন পরিবেশের বিষয়ে, কি বললাম, পরিবেশের বিষয়ে বা পরিবেশ নিয়ে, পরিবেশ বলতে কাকে বোঝানো হচ্ছে? প্রকৃতিকে। তাহলে প্রকৃতিকে নিয়ে যখন আলোচনা করা হবে, তাহলে পরিবেশের বিষয় সম্পর্কে কিংবা প্রকৃতির বিষয় সম্পর্কে যখন ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি আলোচনা করা হবে, তখন নীতিবিদ্যার সেই শাখাটিকে বলা হয় পরিবেশ নীতিবিদ্যা। বোঝা গেল? তাহলে পরিবেশ নীতিবিদ্যা হচ্ছে নীতিবিদ্যারই একটি পার্ট। নীতিবিদ্যারই একটা পার্ট হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। আচ্ছা, তাহলে পরিবেশ নীতিবিদ্যায় কি আলোচনা করা হচ্ছে? পরিবেশ নীতিবিদ্যায় পরিবেশ সম্পর্কিত আলোচনা করা হচ্ছে। তাহলে এই পরিবেশকে আমাদের রক্ষা করা উচিত নাকি উচিত নয়, বৃক্ষচ্ছেদন করাটা ন্যায় নাকি অন্যায়, ভালো নাকি মন্দ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা কোথায় করা হয়? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় পরিবেশ নীতিবিদ্যায়। এই পরিবেশ নীতিবিদ্যাটা হচ্ছে নীতিবিদ্যার একটা অংশ, হলো। আচ্ছা, তাহলে পরিবেশ নীতিবিদ্যা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? তাহলে পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স।
তাহলে পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স। ঠিক তার পরের প্রশ্ন রয়েছে, দেখো এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে উদ্ভূত হলো। তাহলে এই যে এনভায়রনমেন্ট, এই যে এনভায়রনমেন্ট এখান থেকে, তাহলে এই শব্দটি কোথা থেকে উৎপত্তি হলো? এনভায়রন থেকে। তাহলে এনভায়রন থেকে উৎপত্তি হলো এনভায়রনমেন্টের। আর পরিবেশ নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এনভায়রনমেন্টাল এথিক্স বা এনভায়রনমেন্ট এথিক্স। হলো। আচ্ছা, এই এনভায়রনমেন্টটা কোন শব্দ? এটা হচ্ছে ফরাসি শব্দ। তাহলে এনভায়রন এই ফরাসি শব্দটা থেকে তৈরি হলো একটা ইংরেজি শব্দ, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্ট এথিক্স মানেই হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা মানেই হচ্ছে পরিবেশের সম্পর্কে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত প্রভৃতি আলোচনা করা। আচ্ছা, চলো, পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র শাস্ত্র হিসাবে কবে আত্মপ্রকাশ করেছে? দেখো, আমি প্রথমে বললাম যে নীতিবিদ্যার একটা শাখা, ঠিক আছে। তারপরে 1900 কত সালে? 1973 সালে। 1973 সালে এটাকে একটা আলাদা শাখা হিসেবে গণ্য করা হয়েছে। 1973 সালে। তাহলে 1973 সালে পরিবেশ নীতিবিদ্যাকে স্বতন্ত্র শাখা রূপে গণ্য করা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু 2025-এ চলে আসছে, কাজেই এই প্রশ্নটা কিন্তু মনে নাও রাখলে চলবে। আর একটা কথা বলে দেই, দেখো পরিবেশ নীতিবিদ্যা থেকে মূলত 5 নম্বর আসার কথা, 5টা এমসিকিউ আসার কথা, কিন্তু 2025-এ এই পরিবেশ নীতিবিদ্যা থেকে শুধুমাত্র 3টা এমসিকিউ কিন্তু আসছে। হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন ধর্মযাজক পশু হত্যা ও বৃক্ষচ্ছেদনকে অন্যায় বলেননি? তাহলে কোন ধর্মযাজক পশু হত্যা ও বৃক্ষচ্ছেদন, বৃক্ষচ্ছেদন মানে হচ্ছে নির্বিচারে গাছ কাটা, তাহলে বৃক্ষচ্ছেদন এবং পশু হত্যাকে অন্যায় বলেননি? তাহলে মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মযাজক সেন্ট অগাস্টিন। তাহলে সেন্ট অগাস্টিন কিন্তু, সেন্ট অগাস্টিন তিনি কিন্তু সাপোর্ট করেছেন, কাকে সাপোর্ট করেছেন? পশু হত্যাকে। তাহলে পশু হত্যাকে সাপোর্ট করেছেন। অন্যায় বলেননি মানে কি? অন্যায় বলেননি মানে ন্যায় বলেছেন। ন্যায় বলা মানে কি? সাপোর্ট করা। তাহলে পশু হত্যা আর বৃক্ষচ্ছেদন, তাহলে বৃক্ষচ্ছেদনকে সাপোর্ট করেছেন, বৃক্ষচ্ছেদন এবং পশু হত্যাকে সাপোর্ট করেছেন খ্রিস্টান ধর্মযাজক সেন্ট অগাস্টিন। আচ্ছা, নেক্সট কি রয়েছে দেখো, সামার কি রয়েছে? থিওলজিকা গ্রন্থের লেখককে। তাহলে সামার থিওলজিকা গ্রন্থের লেখককে কি রয়েছে? সেন্ট থমাস অ্যাকুইনাস। তাহলে সামার থিওলজিকা গ্রন্থের লেখক হচ্ছেন সেন্ট থমাস অ্যাকুইনাস। এই বইগুলোর নাম কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। নেক্সট কি রয়েছে? পরিবেশ নীতিবিদ্যার জনক কাকে বলে? তাহলে পরিবেশ নীতিবিদ্যার জনক কাকে বলা হয়? তাহলে পরিবেশ নীতিবিদ্যার জনক বলা হয় রলস্টনকে। তাহলে রলস্টনকে বলা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যার জনক। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? তাহলে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, তাই তো? তাহলে 5th জুন। তাহলে প্রত্যেক বছর এই 5ই জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, পরিবেশ বিদ্যায় নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদের মূল কথা কি?
তাহলে দেখো এই বিষয়টি একটু বোঝার আছে। তাহলে কি বলছে, পরিবেশ নীতিবিদ্যায় নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদ। আচ্ছা, এই নৃ মানে কি? নৃ মানে হচ্ছে মানুষ। তাহলে মানুষ কেন্দ্রিক বা মানব কেন্দ্রিক। কেন্দ্রিক মানে কি? কেন্দ্রিক শব্দটা কোথা থেকে আসলো? কেন্দ্র থেকে। তাহলে কেন্দ্রিক শব্দটা আসলো কোথা থেকে? কেন্দ্র থেকে। তাহলে দেখো নৃ মানে কি? নৃ মানে হচ্ছে মানুষ, আর কেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র। তাহলে মানুষ কেন্দ্রিক। তাহলে যে মতবাদে মানুষকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়, কি বললাম? যে মতবাদে মানুষকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়, এই কথাটার মানেই হচ্ছে মানুষের মূল্য রয়েছে। মানুষের কি রয়েছে? মূল্য রয়েছে। মূল্য বলতে দাম না, কিন্তু মূল্য বলতে হচ্ছে ভ্যালু। তাহলে মানুষের ভ্যালু রয়েছে, অর্থাৎ মানুষের ভ্যালুটাকে প্রধান হিসেবে দেখা হয়। এবং মানুষ বাদে অন্যান্য এই জগতে যা কিছু রয়েছে সেগুলোকে কিন্তু, অর্থাৎ মানুষের মূল্য রয়েছে, মানুষের মূল্যটাকে বলা হয় কি? শতমূল্য। মানুষের মূল্যটাকে কি বলা হয়? মানুষের মূল্যটাকে বলা হচ্ছে শতমূল্য। আর মানুষ বাদে এই জগতে যা কিছু রয়েছে সেগুলোকে বলা হয় পরত মূল্য। পরত মূল্য। শতমূল্য মানেই হচ্ছে যে নিজে নিজেই মূল্যবান, যার মূল্যের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। আর পরত মূল্য মানে হচ্ছে কোনো না কোনো কিছুর উপর নির্ভরশীল। তাহলে যে মতবাদে মানুষকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়, যে মতবাদে বলা হয় মানুষেরই শুধু মূল্য রয়েছে, অন্যান্য প্রাণী বলো, উদ্ভিদ বলো, কোনো কিছুরই মূল্য নেই, এবং যে মতবাদে বলা হয় যে অন্যান্য যে সমস্ত জীব বা জড় বা উদ্ভিদ রয়েছে সেগুলো মানুষের জন্যই রয়েছে, মানুষের প্রয়োজন সাধনের উদ্দেশ্যেই রয়েছে, সেই মতবাদকে বলা হচ্ছে কি? নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদ। বোঝা গেল? তাহলে যে মতবাদে বলা হয় মানুষের একমাত্র মানুষই শতমূল্যবান, এবং অন্যান্য প্রাণী, অন্যান্য জীব বা অন্যান্য উদ্ভিদ বলো, জীব বলো, অজীব বলো, সব কিছুই মানুষের জন্য রয়েছে, তারা মানুষের জন্যই মূল্যবান, সেই মতবাদকেই বলা হচ্ছে নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদ। তাহলে নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদের মূল বক্তব্য বিষয় কি? একমাত্র মানুষের ভ্যালু রয়েছে, অন্যান্য জীব অজীব বা জড়ের কোন রকম ভ্যালু নেই, যদিও বা ভ্যালু থাকে সেই ভ্যালুটা মানুষের জন্যই। অর্থাৎ মানুষের স্বার্থ যদি পূরণ করতে পারে তাহলে তাদের ভ্যালু রয়েছে, মানুষের স্বার্থ যদি পূরণ করতে না পারে তাহলে তাদের কিন্তু কোন রকম ভ্যালু নেই। এই মতবাদে কিন্তু সেটাই বলা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে? আচ্ছা দেখো, নৃকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা? অ্যারিস্টটল, ডেকার্ত, কান্ট, অ্যাকুইনাস। তাহলে অ্যারিস্টটল, ডেকার্ত, কান্ট, অ্যাকুইনাস, এরা হলেন এই নৃকেন্দ্রিক মতবাদের সমর্থক বা সাপোর্টার। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে? অনৃকেন্দ্রিক বা অমানব কেন্দ্রিক মতের মূল কথা কি? তাহলে নৃকেন্দ্রিক মতবাদের ঠিক উল্টো মতবাদ হচ্ছে অনৃকেন্দ্রিক। দেখো মজার ব্যাপার হলো, অনৃকেন্দ্রিক মতবাদে কিন্তু এটা বলা হয় না যে মানুষের কোনো মূল্য নেই। তার কি বলে দেখো,
মানুষের যেমন শতমূল্য আছে তেমনি জগতের অন্য প্রজাতির এমনকি উদ্ভিদেরও শতমূল্য আছে। তাহলে এই যে নৃকেন্দ্রিক বা মানব কেন্দ্রিক মতবাদে বলা হচ্ছে মানুষের মূল্যটা কি, মানুষের মূল্যটা হচ্ছে শতমূল্য, আর অন্যান্য যে প্রজাতি রয়েছে তার মূল্যটা হচ্ছে পরতমূল্য। আর অনৃকেন্দ্রিক মতবাদে, অনৃকেন্দ্রিক মতবাদে কি বলা হচ্ছে, মানুষের যেমন শতমূল্য আছে, তাহলে মানুষের মূল্যটা যেমন শত, ঠিক অন্যান্য যে প্রজাতি রয়েছে এই অন্যান্য প্রজাতির মধ্যে উদ্ভিদও পড়ে, এই উদ্ভিদের মূল্যটাও হচ্ছে কি শত। অর্থাৎ অনৃকেন্দ্রিক মতবাদে কিন্তু মানুষকে কেন্দ্রবিন্দুতে রাখছে না, মানুষ এবং অন্যান্য যে প্রজাতি রয়েছে দুটোকেই কিন্তু একই জায়গায় রাখছে। তাহলে মানুষের যেমন শতমূল্য রয়েছে ঠিক অন্যান্য প্রজাতিরও শতমূল্য রয়েছে। অর্থাৎ মানুষ যতটা আঘাত পায় ঠিক অন্যান্য প্রজাতিও কিন্তু ঠিক ততটাই আঘাত পায়। এই হচ্ছে অনৃকেন্দ্রিক মতের মূল কথা। তাহলে বোঝা গেল, তাহলে যেখানে নৃকেন্দ্রিক মতবাদ বলছে মানুষের মূল্য হচ্ছে শত, অন্যান্য প্রজাতির মূল্য হচ্ছে পরত, ঠিক তার উল্টো অনৃকেন্দ্রিক মতবাদে বলা হচ্ছে মানুষের মূল্য যেমন শত, অন্যান্য প্রজাতির মূল্যও হচ্ছে শত। অর্থাৎ একজন মানুষ যতটা মূল্যবান, একজন মানুষের যতটা মূল্য রয়েছে উদ্ভিদেরও কিংবা একটা গাছেরও কিন্তু ঠিক ততটাই মূল্য রয়েছে। এটাই হচ্ছে অনৃকেন্দ্রিক মতবাদের মূল বক্তব্য। আচ্ছা, অনৃকেন্দ্রিক মতবাদের সমর্থক কারা? তাহলে শোয়েটজার, পিটার সিঙ্গার, বেনথাম, পল টেলর। তাহলে শোয়েটজার, পল টেলর, বেনথাম, মিল, এরা হলেন অনৃকেন্দ্রিক মতবাদের সমর্থক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি রয়েছে, রেসপেক্ট ফর নেচার গ্রন্থের লেখক কে? তাহলে রেসপেক্ট ফর নেচার গ্রন্থের লেখক হচ্ছেন কে? পল টেলর। রেসপেক্ট ফর নেচার, তাহলে রেসপেক্ট ফর নেচার গ্রন্থের লেখক হচ্ছেন পল টেলর। নেক্সট কি রয়েছে, নীতিবিদ্যায় শতমূল্যবান পদার্থ হিসেবে কাকে গণ্য করা হয়? সুখ বা আনন্দকে। নেক্সট, পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয়? তাহলে পরিবেশগত আন্দোলনের জননী বলা হচ্ছে রাসেল লুইস কার্সনকে। রাসেল লুইস কার্সন একজন মহিলা, এর জন্য পরিবেশ আন্দোলনের জননী বলা হচ্ছে। পরের প্রশ্ন, রাসেল কার্সনের লেখা বিখ্যাত গ্রন্থটার নাম কি? সাইলেন্ট স্প্রিং। 16 নম্বর প্রশ্নে যেটা দেওয়া রয়েছে। তাহলে সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক কে? সাইলেন্ট স্প্রিং গ্রন্থের লেখক হচ্ছেন রাসেল লুইস কার্সন। স্যার বলছি আগের দিন যে অনলাইন ক্লাসটা করিয়েছেন সেটা একটু রেকর্ডিংটা পাঠিয়ে দিন তো। আগের দিনে তো ডাউট ক্লিয়ার করা হয়েছিল। আচ্ছা, ও কালকে আচ্ছা, পাঠিয়ে দেবো ওটা। ঠিক আছে। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এতক্ষণ থেকে যা দেখলাম আমাদের শুধু একটু কনসেপ্ট রাখতে হবে, নৃকেন্দ্রিক মতবাদটা কি আর অনৃকেন্দ্রিক মতবাদটা কি। তাছাড়া বাকিগুলো তো একটু মুখস্থ করার বিষয়, ওগুলো তো মুখস্থই করতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে গেলে তো মুখস্থ করে রাখতেই হবে। আচ্ছা, নেক্সট কি রয়েছে, বাস্তু সংস্থান কাকে বলে? তাহলে কি বলছি, পরিবেশের অন্তর্গত প্রত্যেকটি বস্তুর মধ্যে অর্থাৎ জীব, অজীব ও জড়ের মধ্যে এক পারস্পরিক নির্ভরতার সম্পর্ক আছে যাকে বাস্তু সংস্থান বলা হয়। তাহলে বাস্তু সংস্থান, তাহলে বাস্তু সংস্থান কাকে বলে? তাহলে বাস্তু সংস্থান বলতে এক ধরনের সম্পর্ককে বোঝানো হচ্ছে। কার মধ্যে সম্পর্ক? তাহলে পরিবেশের অন্তর্গত এই জীব,
অজীব প্লাস জড়। তাহলে এই যে জীব, অজীব এবং জড়ের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। পারস্পরিক সম্পর্ক বলতে জীব অজীবের উপর কিংবা জড়ের উপর নির্ভরশীল, জড় একইভাবে অজীব বা জীবের উপর নির্ভরশীল, ঠিক অজীব একইভাবে জীব বা জড়ের উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল। তাহলে প্রত্যেকের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্কে আবদ্ধ। এই পারস্পরিক সম্পর্কটাকেই বলা হচ্ছে কি বাস্তু সংস্থান। বোঝা গেল? আচ্ছা, বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? তাহলে বাস্তু সংস্থানের ইংরেজি প্রতিশব্দ কি? বাস্তু সংস্থানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোলজি। হলো? আচ্ছা, তাহলে ইকোলজির বাংলা প্রতিশব্দ কি? ইকোলজির বাংলা প্রতিশব্দ হচ্ছে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যা। হলো? আচ্ছা, ইকোলজি শব্দটা আসলো কোথা থেকে? ইকোলজি শব্দটা আসলো এইকো প্লাস লোগোস থেকে। তাহলে এইকো প্লাস লোগোস এই দুটো শব্দ মিলে তৈরি হলো কোন শব্দটা? ইকোলজি শব্দটা। তাহলে গ্রিক শব্দ এইকো এবং লোগোস থেকে কোন শব্দটার উৎপত্তি হলো? ইকোলজি শব্দটার। তাহলে এই দুটো কোন শব্দ? এই দুটো হচ্ছে গ্রিক শব্দ। তাহলে এই দুটো গ্রিক শব্দ থেকে তৈরি হলো একটা ইংরেজি শব্দ। তাহলে এইকো শব্দের অর্থ কি? এইকো শব্দের অর্থ হচ্ছে বাসস্থান। আর লোগোস শব্দের অর্থ তো আমরা জানি, লোগোস শব্দের অর্থ হচ্ছে বিদ্যা বা বিজ্ঞান, তাই তো? তাহলে ইকোলজি শব্দটার অর্থ কি দাঁড়ালো? ইকোলজি শব্দটার অর্থ দাঁড়ালো বাসস্থান সম্পর্কিত বিদ্যা। বাসস্থান সম্পর্কিত বিদ্যা। এই বাসস্থান সম্পর্কিত বিদ্যাটাকেই সংক্ষেপে বলা হয় বাস্তু বিদ্যা বা বাস্তু সংস্থান। হলো? আচ্ছা, নেক্সট লাস্ট 20 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তাহলে এই যে ইকোলজি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? হেকেল। তাহলে ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। তাহলে প্রথম পাতায় এতগুলো প্রশ্ন রয়েছে, 20টা প্রশ্ন। চলো নেক্সট। আচ্ছা, কি বলে তোমাদেরকে ছিল না হাতে লেখা যেটা, সেটা পাও? আছে। আচ্ছা, যেটা টাইপ করা আছে সেটা আমি ব্যবহার করে প্রশ্ন কি বলছে? ভূমি কেন্দ্রিক নৈতিক মতবাদ কি? ভূমি কেন্দ্রিক, মনে করে দেখো, নৃকেন্দ্রিক, নৃকেন্দ্রিকে কেন্দ্রবিন্দুতে কে ছিল? তাহলে নৃকেন্দ্রিকের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু মানুষ। আর এখন যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে কি ভূমি কেন্দ্রিক। তাহলে অটোমেটিক বোঝাই যাচ্ছে যে ভূমি কেন্দ্রিকে কেন্দ্রবিন্দুতে কে থাকবে? বলো তো, কেন্দ্রবিন্দুতে কে থাকবে? ভূমি। তাহলে ভূমি কেন্দ্রিকের কেন্দ্রবিন্দুতে থাকবে ভূমি। তাহলে কি বলছে দেখো, যে মতবাদে মানুষের সঙ্গে ভূমির এবং সেই ভূমিতে বিকশিত জীবজগৎ ও উদ্ভিদ জগতের পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় তাকে ভূমি কেন্দ্রিক নৈতিক মতবাদ বলা হয়। তাহলে এতক্ষণ থেকে আমরা দেখলাম কি কি আলোচনা করলাম বলতো? থেকে আমরা আলোচনা করলাম মানুষকে নিয়ে, তারপরে আলোচনা করলাম জীবকে নিয়ে, মানুষ যদিও একটা জীব, ঠিক আছে, অজীবকে নিয়ে, জড়কে নিয়ে, এই অজীবের মধ্যে উদ্ভিদও পড়ে, বিভিন্ন প্রজাতি নিয়ে। তাহলে এত কিছু নিয়ে আলোচনা করলাম। দেখো, এত কিছুর মধ্যে এই যে এগুলো কোথায় রয়েছে বলতো? এত কিছু কোথায় থাকে? হাওয়ায় তো থাকে না, তাই তো? হাওয়ায় থাকে কি? মানুষ, এই আমি কোথায় দাঁড়িয়ে আছি? আমি কোন একটা জমির উপর দাঁড়িয়ে আছি, তাই তো? তাহলে এই যে উদ্ভিদ বলো, বিভিন্ন প্রজাতি বলো, অজীব বলো, সবকিছুই কোথায় দাঁড়িয়ে থাকে? ভূমির উপর বা জমির উপর।
তাহলে দেখো এগুলোকে আলোচনা করার সঙ্গে সঙ্গে যখন এই যে এই সমস্ত কিছু যার উপরে দাঁড়িয়ে রয়েছে বা যার উপর নির্ভরশীল তাকেও যখন আলোচনা করা হয় তখন সেই মতবাদটিকেই বলা হচ্ছে ভূমি কেন্দ্রিক মতবাদ। তাহলে উদ্ভিদ বলো অজীব বলো সমস্ত কিছুর মধ্যে একটা পারস্পর রয়েছে যেটাকে বলা হয় বাস্তু সংস্থান। তাহলে এই সম্পর্কগুলো থাকে এরা কার উপর নির্ভরশীল? এরা কোনো না কোনো ভাবে ভূমিশীল। তাহলে এদের আলোচনা করার সঙ্গে সঙ্গে যখন ভূমির আলোচনাও অন্তর্ভুক্ত করা হয়, তাহলে ভূমির আলোচনা অন্তর্ভুক্ত করা হয় এবং এই ভূমিতেই তো এগুলো বিকশিত হচ্ছে। তাহলে ভূমির মধ্যে থেকেই মানুষ, জীব, অজীব, জড়, উদ্ভিদ প্রজাতি সমস্ত কিছু বিকশিত হচ্ছে। তাহলে অবশ্যই এই সমস্ত কিছুর একটা কি রয়েছে? সম্পর্ক রয়েছে। তাহলে সেই সম্পর্কটা যেখানে আলোচনা করা হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ। নেক্সট, ভূমি বলতে কি বোঝানো হয়? তাহলে ভূমি বলতে কি বোঝানো হয়? ভূমি বলতে আমরা সাধারণত আমরা আমাদের নর্মাল ভাষায় যদি বুঝি তাহলে ভূমি বলতে আমরা জমিকে বুঝি, তাই তো? কিন্তু পরিবেশ নীতিবিদ্যায় ভূমি বলতে শুধুমাত্র জমিকে বোঝানো হয় না। তাহলে এখানে ভূমি বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে এখানে ভূমি বলতে জল, মাটি, উষ্ণতা, মাটি বলতেই তো ভূমি। তাহলে জল, উষ্ণতা, সূর্যালোক, তাহলে জল, উষ্ণতা, সূর্যালোক, তারপরে হচ্ছে জীব জগৎ, জড় জগৎ, এই যে এই প্রভৃতির সমষ্টিকেই বলা হচ্ছে কি ভূমি। তাহলে জল, সূর্যালোক অর্থাৎ জল, আলো, বাতাস, জীব জগৎ, জড় জগৎ সমস্ত কিছুর সমষ্টিকেই বলা হচ্ছে কি সমস্ত কিছুর সমষ্টিকেই বলা হয় ভূমি। তাহলে পরিবেশ নীতিবিদ্যায় ভূমি বলতে কিন্তু জল, সূর্যালোক, উষ্ণতা, জীব জগৎ, জড় জগৎ প্রভৃতির সমষ্টিকে বোঝানো হয়। এটা কিন্তু মনে রাখবে, ভূমি বলতে জমি কিন্তু না। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তাকে? তাহলে ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তা হচ্ছে আল্ডো লিওপোল্ড। তাহলে ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তা আল্ডো লিওপোল্ড। নেক্সট, এ সেন্ট কান্ট্রি অ্যালম্যানাক গ্রন্থের লেখককে? তাহলে এ সেন্ট কান্ট্রি অ্যালম্যানাক গ্রন্থের লেখক হচ্ছেন কে? লিওপোল্ড। সেই গ্রন্থেরই একটা প্রবন্ধ রয়েছে যার নাম হচ্ছে দ্য ল্যান্ড এথিক্স। দ্য ল্যান্ড এথিক্স, এই প্রবন্ধতে তিনি এই ভূমি কেন্দ্রিক নৈতিক মতবাদটা আলোচনা করেছেন। তাহলে দেখো, এ সেন্ট কান্ট্রি অ্যালম্যানাক এটা হচ্ছে মূল গ্রন্থ। এই গ্রন্থের একটা চ্যাপ্টার ধরতে পারো, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য ল্যান্ড এথিক্স। এই দ্য ল্যান্ড এথিক্স এই প্রবন্ধে তিনি ভূমিকেন্দ্রিক নৈতিক মতবাদ নিয়ে আলোচনা করেছেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে? বাস্তু সংস্থানের দুটি প্রকার হলো গভীর বাস্তু সংস্থান এবং অগভীর বাস্তু সংস্থান। এর বিভাগ কে করেন? তাহলে মূল কথা হচ্ছে বাস্তু সংস্থানের বা বাস্তুবিদ্যার শ্রেণী বিভাগ কে করেন? তাহলে বাস্তু সংস্থান বা বাস্তুবিদ্যার শ্রেণী বিভাগ করেন নরওয়ের দার্শনিক আর্নে নেস। কি বললাম? বাস্তু সংস্থানের শ্রেণী বিভাগ করেন নরওয়ের দার্শনিক আর্নে নেস। তাহলে আর্নে নেস বাস্তু সংস্থানকে কয় ভাগে ভাগ করেছেন? আর্নে নেস বাস্তু সংস্থানকে দুভাগে ভাগ করেছেন, তাই তো? বাস্তু সংস্থানকে দুভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় গভীর বাস্তু সংস্থান, আর একটাকে বলা হয় অগভীর বাস্তু সংস্থান, ডিপ ইকোলজি এবং শ্যালো ইকোলজি। আচ্ছা দেখো, গভীর কথাটার দ্বারা কি বোঝাচ্ছে? গভীর কথাটার দ্বারা যদি আমরা নর্মাল ভাষায়
নর্মাল ভাষায় যদি আমরা শব্দটার অর্থ খুঁজি, তাহলে আমাদের নর্মাল ভাষায় গভীর মানে কি? গভীর মানে হচ্ছে ভিতরে গিয়ে, তাই তো? তাহলে যখন বলা হয় যে তুমি গভীরভাবে চিন্তা করো, তাহলে গভীরভাবে চিন্তা করা মানে কি? গভীরভাবে চিন্তা করা মানে হচ্ছে সমস্ত ধরনের চিন্তাকে করার কথা বলা হয়। আর যখন বলা হয় যে তোমাকে গভীরভাবে চিন্তা করতে হবে না, তার মানে কি? তার মানে তোমাকে, অর্থাৎ তোমার চোখের সামনে যেটা ভাসছে সেই চিন্তাটাই করো, আর অন্য কোনো চিন্তা করতে হবে না। তাহলে দেখো, গভীর বাস্তু সংস্থান, তাহলে গভীর বাস্তু সংস্থান, তাহলে গভীরভাবে চিন্তা করতে বলছে। তাহলে গভীরভাবে চিন্তা করতে বলছে মানেই হচ্ছে, দেখো এখানে মানুষের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রজাতির, এমনকি উদ্ভিদেরও চিন্তা করতে বলছে। আর অগভীর মানে হচ্ছে শুধুমাত্র মানুষের চিন্তা করো, শুধুমাত্র মানুষের চিন্তা করো, অন্য কারোর চিন্তা করতে হবে না। অর্থাৎ তোমাকে ভিতরে গিয়ে চিন্তা করতে হবে না। ভিতরে গিয়ে চিন্তা করতে হবে না মানে শুধুমাত্র মানুষকে নিয়েই থাকো, মানুষের সঙ্গে আশেপাশে যারা রয়েছে তাদের সম্বন্ধে কোনো চিন্তা করতে হবে না। তাহলে এটাই হচ্ছে গভীর বাস্তু সংস্থান এবং অগভীর বাস্তু সংস্থান। তাহলে গভীর বাস্তু সংস্থানে একদম খুব গভীরে গিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, মানেই হচ্ছে পরিবেশের সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। আর অগভীর মানেই হচ্ছে শুধুমাত্র উপরে উপরে চিন্তা করো, অর্থাৎ মানুষের কথা চিন্তা করো। তাহলে দেখো কি বলছে, গভীর বাস্তুতন্ত্রের মূল কথা কি? তাহলে এটি পরিবেশ কেন্দ্রিক। তাহলে গভীর বাস্তু সংস্থানটা হচ্ছে পরিবেশ কেন্দ্রিক, পরিবেশ কেন্দ্রিক। আচ্ছা, পরিবেশের মধ্যে কে কে থাকে বলো তো? বলো, পরিবেশের মধ্যে কে কে থাকে? যেহেতু জড় জীব আর অজীব আর জীব। হুম, এই যে বললেন স্যার, জড় জীব আর অজীব, এই উপাদানগুলো। তাহলে দেখো, পরিবেশের মধ্যে সবাই থাকে, তাই তো? পরিবেশের মধ্যে কে থাকে? সবাই থাকে। মানুষ তাও কোথায় থাকে? এর মধ্যে। উদ্ভিদ কোথায় থাকে? পরিবেশের মধ্যে। জড় কোথায় থাকে? পরিবেশের মধ্যে। কোথায় থাকে? পরিবেশের মধ্যে। অর্থাৎ এই জগতে যা যা রয়েছে সবাই কিন্তু পরিবেশের মধ্যে থাকেই। তাহলে যে মতবাদে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, পরিবেশ নিয়ে আলোচনা করা হয় মানে হচ্ছে পরিবেশের অন্তর্গত সবাইকে নিয়ে আলোচনা করা হয়, পরিবেশের অন্তর্গত সবাইকে সমান চোখে দেখা হয়, সেটাকেই বলা হচ্ছে কি? গভীর বাস্তু সংস্থান। আর অগভীর বাস্তু সংস্থান মানেই হচ্ছে ওই উপরে উপরে চিন্তা করতে হবে, ভিতরে গিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে অগভীর বাস্তু সংস্থান দেখো, এটি মূলত মানব কেন্দ্রিক। তাহলে অগভীরটা কি? মানব কেন্দ্রিক। মানব কেন্দ্রিক মানেই হচ্ছে, প্রথমেই আমি বুঝিয়ে দিলাম মানব কেন্দ্রিক, অর্থাৎ ওই যে নৃকেন্দ্রিক আর অনৃকেন্দ্রিক। তাহলে মানব কেন্দ্রিক মানে কি? অবশ্যই মানুষকে নিয়ে বেশি ভাববে, তাই তো? তাহলে যারা শুধুমাত্র মানুষের কথা চিন্তা ভাবনা করে তাদের বাস্তু সংস্থানটাকে বলা হচ্ছে অগভীর বাস্তু সংস্থান। আর যারা মানুষের সঙ্গে সঙ্গে সমস্ত প্রজাতির চিন্তা ভাবনা করে তাদের মতবাদটাকে বলা হচ্ছে গভীর বাস্তু সংস্থান। তাহলে দেখো, গভীর বাস্তু সংস্থানের সঙ্গে কোন মতবাদটার মিল রয়েছে? গভীর বাস্তু সংস্থানের সঙ্গে কিন্তু অনৃকেন্দ্রিক মতবাদের মিল রয়েছে, তাই তো? তাহলে গভীর বাস্তু সংস্থানের সঙ্গে অনৃকেন্দ্রিক মতবাদের মিল রয়েছে, কারণ একটু আগে আমরা দেখলাম অনৃকেন্দ্রিক মতবাদ মানে হচ্ছে মানুষের সঙ্গে সঙ্গে বিভিন্ন যে প্রজাতি রয়েছে, উদ্ভিদ রয়েছে, জড় রয়েছে, সবাইকে শতমূল্যবান মনে করে। তাহলে ঠিক, তাহলে গভীর বাস্তু সংস্থানের সঙ্গে কিন্তু অনৃকেন্দ্রিক মতবাদের মিল রয়েছে। আর অগভীর বাস্তু সংস্থানের সঙ্গে কার মিল রয়েছে? নৃকেন্দ্রিক মতবাদের। কারণ নৃকেন্দ্রিক মতবাদে যা বলা হয় অগভীর বাস্তু সংস্থান বা অগভীর বাস্তুতন্ত্রে কিন্তু সেটাই বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি রয়েছে? গভীর বাস্তু সংস্থানের সমর্থক, তাহলে কে? গভীর বাস্তু সংস্থানের সমর্থক হচ্ছে আর্নে নেজ, যদিও তিনি
বিভাগটা করেছিলেন, কিন্তু তিনি সাপোর্ট করেছিলেন কোনটাকে? গভীর বাস্তু সংস্থানকে। আচ্ছা, 26 এবং 27, 26 এবং 27 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। বলো 26 নম্বর কোশ্চেনটা কি রয়েছে? প্রাণের প্রতি সৌজন্যবোধ কোন মতবাদের সঙ্গে সম্পর্কিত? হ্যাঁ, আচ্ছা, প্রাণের প্রতি, প্রাণ বলতে, প্রাণ বলতে দেখো, প্রাণ বলতে উদ্ভিদেরও প্রাণ রয়েছে, তাই তো? জগদীশ চন্দ্র বোস প্রমাণ করেছিলেন। তাহলে প্রাণ বলতে কি শুধুমাত্র মানুষের প্রাণের কথা বলা হয়নি? তাহলে প্রাণের প্রতি সৌজন্যবোধ, তাহলে প্রাণের প্রতি সৌজন্যবোধ মানে হচ্ছে মানুষের প্রাণের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রজাতিরও প্রাণের কথা বলা হচ্ছে। তাহলে সেই সৌজন্যবোধটা কোথায় আলোচনা করা হয়? সেই সৌজন্যবোধটা আলোচনা করা হয় গভীর বাস্তু সংস্থানে, তাই না? কারণ গভীর বাস্তু সংস্থানে তো সবাইকে নিয়ে আলোচনা করা হয়। তো প্রাণ বলতে কি শুধুমাত্র মানুষের প্রাণকে তো আর বোঝায় না, প্রাণ বলতে সবার প্রাণকে বোঝানো হয়। তাহলে প্রাণের প্রতি সৌজন্যবোধ দেখানো হয় কোথায়? গভীর বাস্তু সংস্থানে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণকেই কিন্তু শতমূল্যবান মনে করা হয় গভীর বাস্তু সংস্থানে। ঠিক একইভাবে উদ্ভিদের প্রতি সৌজন্যবোধ, এই উদ্ভিদের প্রতি সৌজন্যবোধও কিন্তু দেখানো হয় বা আলোচনা করা হয় কোথায়? গভীর বাস্তু সংস্থানে। তাহলে প্রাণের প্রতি সৌজন্যবোধ কিংবা উদ্ভিদের প্রতি সৌজন্যবোধ এটা কিন্তু গভীর বাস্তু সংস্থানের সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, এই গভীর বাস্তু সংস্থান মানে কি বললাম? গভীর বাস্তু সংস্থান মানেই হচ্ছে অনরিকেন্দ্রিক। তাহলে গভীর বাস্তু সংস্থানও বলতে পারো, আবার অনরিকেন্দ্রিকও বলতে পারো। নেক্সট, বাস্তু সংস্থানকে যারা অগভীর অর্থে গ্রহণ করেন তারা নৈতিকতাকে কি অর্থে গ্রহণ করেন? তাহলে বাস্তু সংস্থানকে যারা অগভীর অর্থে গ্রহণ করেন তারা নৈতিকতাকে কি অর্থে গ্রহণ করেন? অ না, নৃকেন্দ্রিক রূপে। তাহলে অগভীর অর্থে যারা গ্রহণ করেন তারা নৃকেন্দ্রিক রূপে গ্রহণ করেন, আর যারা গভীর অর্থে গ্রহণ করেন তারা অনৃকেন্দ্রিক অর্থে গ্রহণ করেন। একদম সিম্পল ব্যাপার। নেক্সট কি রয়েছে? হ্যাঁ, নেক্সট তো শেষই হয়ে গেল। আচ্ছা, এখানে কিছু, এটা তোমাদের ইয়েতে নেই, দেওয়া নেই, আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। তারিখ রয়েছে কতগুলো। তাহলে 2 ফেব্রুয়ারি, তাহলে 2 ফেব্রুয়ারি কি? বিশ্ব জলাভূমি দিবস। তাহলে বিশ্ব জলাভূমি দিবস কত তারিখ? এটা হচ্ছে 2 ফেব্রুয়ারি। আচ্ছা, 21 মার্চ, তাহলে 21 মার্চ কি বলা হয়? বিশ্ব অরণ্য দিবস। তাহলে 21 মার্চ তারিখটিকে বলা হয় বিশ্ব অরণ্য দিবস। আচ্ছা, তাহলে 1 থেকে 7 জুলাই, তাহলে 1 থেকে 7 জুলাই এটাকে বলা হয় কি? বন মহোৎসব দিবস। বন মহোৎসব দিবস হলো। আচ্ছা, 22শে এপ্রিল, 22শে এপ্রিল এই তারিখটিকে কি বলা হয়? বিশ্ব বসুন্ধরা দিবস। বিশ্ব বসুন্ধরা দিবস, বা এটাকেই বলা হচ্ছে ধরিত্রী দিবস। তাহলে বিশ্ব ধরিত্রী দিবস হলো। আর এই যে বিশ্ব বসুন্ধরা দিবস বা ধরিত্রী দিবস, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে না, কারণ এটা 2025-এ কিন্তু এসেছে হলো। তাহলে এই 22 এপ্রিল এটাকে কিন্তু মনে রাখতে হবে না, কারণ এটা 2025 সালে অলরেডি
চলে আসছে। তাহলে দেখো এখান থেকে তিনটা প্রশ্ন আসছিল, কি কি প্রশ্ন আসছিল আমি একবার বলে দিচ্ছি। বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয়, তাহলে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় কবে? 22শে এপ্রিল। তাহলে বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল, এটা একটা প্রশ্ন আসছিল। নেক্সট কি বলছে? পরিবেশ নীতিবিদ্যা হলো লিখিত নীতিবিদ্যার শাখা, মৌখিক নীতিবিদ্যার শাখা, তাত্ত্বিক নীতিবিদ্যার শাখা, ব্যবহারিক নীতিবিদ্যার শাখা। তাহলে এই পরিবেশ নীতিবিদ্যাটা কোন নীতিবিদ্যার শাখা? পরিবেশ নীতিবিদ্যাটা হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যার শাখা, তাই তো? আমরা কোন কি পড়তেছি? আমরা প্র্যাকটিক্যাল এথিক্স পড়তেছি, তাই তো? প্র্যাকটিক্যাল এথিক্স পড়তেছি। প্র্যাকটিক্যাল এথিক্স মানে হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা, তাই তো? ব্যবহারিক নীতিবিদ্যা, এই ব্যবহারিক নীতিবিদ্যার আহ একটা পার্ট আমরা পড়েছিলাম আত্মহত্যা ও সৌজন্য হত্যা, তাই তো? সেটাও ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়। আবার পরিবেশ নীতিবিদ্যাটাও ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয়। আচ্ছা নেক্সট, পরিবেশ নীতিবিদ্যা স্বতন্ত্র একটি শাস্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে কত খ্রিস্টাব্দে? যেটা বললাম 1973 খ্রিস্টাব্দে। তাহলে এই তিনটা প্রশ্ন কিন্তু 2025 সালে আসছিল। আশা করি যে জেরক্সটা তোমাদের মানে যেটা পাঠানো হয়েছিল সেখান থেকেই তোমরা এবছরের কোশ্চেন গুলোর অ্যান্সার করতে পারবে। শুধুমাত্র চারটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হচ্ছে: নৃকেন্দ্রিক, নৃকেন্দ্রিক এবং অগভীর একই কথা বলছে, আর অনৃকেন্দ্রিক এবং গভীর একই কথা বলছে। সঙ্গে বাস্তু সংস্থানটা একটু মনে রাখ, ব্যাস এই কটা জিনিসটা একটু, এই কয়টা বিষয় একটু মনে রাখবে, তাহলে এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা হবে না। এবার বইয়ে অনেক ধরনের প্রশ্ন পাবে, হাজার ধরনের প্রশ্ন পাবে, সেগুলো বেশি করে দেখে মাথাটাকে নষ্ট করবে না, এটাই আমি সাজেশন করব তোমাদেরকে। আচ্ছা বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বলছিলাম এবার থেকে মানে কি করাবেন? এবার থেকে কিছু করাবো না। আজকে কত তারিখ? 1 তারিখ, তাই তো? তাহলে 8 তারিখ, 15 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 15 করছে, 8 7 15, হ্যাঁ 8 তারিখ 15 তারিখ তোমাদের দুটো টেস্ট হবে, ফার্স্ট সেকেন্ড। তারপরে 18 তারিখ অর্থাৎ বুধবার পড়বে, সেদিন ডাউট ক্লিয়ার ক্লাস হবে। আমি একটু পরে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি গোটা শিডিউলটা, ঠিক আছে? তোমাদের টোটাল 6টা টেস্ট হবে, 6টা টেস্ট হবে। এই 6টা টেস্টের 3টা ডাউট ক্লিয়ার ক্লাস করানো হবে, এবং লাস্ট ক্লাস তোমাদের হবে সম্ভবত কত তারিখ? 11 তারিখ। না না না, এটা না। আচ্ছা আমি তোমাদের একটু পরে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এতটুকু ধরে রাখো, নেক্সট শনিবার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ফার্স্ট মক টেস্ট গোটা বই থেকে। 40 নম্বরের মক টেস্ট তোমাদেরকে দিতে হবে। টাইম থাকবে 50 মিনিট। তাহলে 40 নম্বরের মক টেস্ট দিতে হবে গোটা বই থেকে। টাইম থাকবে কত মিনিট? 50 মিনিট। আমি 10 মিনিট কমিয়ে দিলাম। তোমাদের 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকে। 15 মিনিট তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, সিগনেচার, নাম, এগুলো লিখতে 15 মিনিট টাইম দেওয়া হয়। তো সেগুলো যেহেতু তোমাদের লিখতে হচ্ছে না, আমি 15 আর 10-এ 25 মিনিট কাট করে দিলাম। তোমাদের পরীক্ষাটা দিতে হবে 50 মিনিটের মধ্যে এবং গোটা বই থেকে। কাজেই প্রথম থেকে টপিকগুলো ভালো করে পড়ো, টপিকগুলোর কনসেপ্ট মাথায় রাখো, তাহলে দেখবে পরীক্ষাগুলো তোমরা ভালো করে দিতে পারবে। আর যারা পরীক্ষা দিচ্ছ না, বা আগেও দাওনি, বা ভবিষ্যতেও দেবে না, তোমরা কিন্তু এই পরীক্ষা না দেওয়ার ফলটা একদিন না একদিন ঠিকই বুঝতে পারবে। হলো? তো চলো
তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সরাসরি গ্রুপে কিংবা পার্সোনাল আমাকে মেসেজ করে দেবে, আমি 24 ঘন্টার মধ্যে সেই প্রশ্নগুলোর সমাধান তোমাদের সামনে দিয়ে দেব। আর পরের শনিবার তোমরা পরীক্ষাটা দাও। তাহলে 2টো সপ্তাহ পরীক্ষা দেবে, তারপরে এই 2টো সপ্তাহ থেকে কি কি ডাউট তৈরি হলো সেটা পরের সপ্তাহ পরীক্ষার আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। তারপরে আবার 2টো পরীক্ষা হবে, সেই 2টো ক্লাস থেকে বা সেই 2টো পরীক্ষা থেকে কি কি ডাউট তৈরি হলো সেই ডাউট পঞ্চম পরীক্ষার আগে তোমাদেরকে সলভ করে দেওয়া হবে এরকম করে। আর 3টা ডাউট ক্লিয়ার ক্লাস করানো হবে এবং 6টা মক টেস্ট নেওয়া হবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, গত ক্লাসের রেকর্ডিং মানে রেকর্ডেড ক্লাস কি লাগবে? কি করেছিলেন আগের দিন ক্লাসটা করতে পারিনি। আত্মহত্যা সৌজন্য হত্যা নিয়ে একটু আলোচনা করা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা দিবেন তো দিয়ে দিন, আবার আচ্ছা, দেখে নেবো। তাহলে কালকে 2টো ক্লাসে আমি পাঠিয়ে দিব, আজকেরটা ঠিক এবং আছে। কালকেরটা, এই 2টো ক্লাস পাঠিয়ে দেব। তাহলে মোটামুটি ভাবে ক্লাস আমাদের এখানেই সমাপ্তি করা হলো এবং তার সঙ্গে সঙ্গে গোটা সিলেবাসেও আমাদের আজকে এখানে কমপ্লিট হয়ে গেল। নেক্সট তোমরা পরীক্ষাগুলো দাও, তারপরে যে ডাউটগুলো তৈরি হবে সেই ডাউটগুলো আমরা ক্লিয়ার করে নেব পরবর্তী 3টা ক্লাসে। অর্থাৎ এই 1.5 মাসে তোমরা আর ক্লাস করতে পারবে 3টা, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ার ক্লাস। কাজেই যদি কোনো রকম ডাউট থাকে এবং সেটা ইমিডিয়েট সলভ করার প্রয়োজন হয় তাহলে ক্লাসের অপেক্ষা না করে সরাসরি তোমরা পাঠিয়ে দিবে কিংবা সরাসরি ফোন করে সেটা ক্লিয়ার করে নেবে। ঠিক আছে? আচ্ছা। তো চলো আজকে ক্লাসটা তাহলে এখানেই রাখলাম।